প্রতিটা ভ্রমণই শুরু হয় কিছুটা পরিকল্পনা আর অনেকটা উত্তেজনা নিয়ে। কোন পথে যাব, কি দেখব, কোথায় থামব, সব কিছুই আমরা আগে থেকে ঠিক করে রাখি। কিন্তু ভ্রমণের আসল সৌন্দর্যটা হয়তো সেখানেই, যেখানে সব কিছু পরিকল্পনা মতো হয় না। আজ তোমাদের সাথে এমনই এক অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের মেঘালয় সফরের এই তৃতীয় পর্বে পরিকল্পনায় ছিল 3টি অসাধারণ গন্তব্য: ফিফি ফলস, ক্রাংসুরি ফলস ও ডাউকি। নমস্কার বন্ধুরা, বং রোমার্স চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য এবং ট্রাভেল সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গুড মর্নিং। গতকাল ক্রেমচেম্পের অসাধারণ অ্যাডভেঞ্চারের পর রাতটা আমরা কাটিয়েছিলাম জোয়াই শহরে। সকাল সকাল সেখান থেকেই আমাদের সফর শুরু হলো। 9টা বাজে এখন, ঘড়িতে পাক্কা। তো আমরা বেরিয়ে গেছি ফিফির উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ফিফি। এখান থেকে কতক্ষণ লাগবে? मॉर्निंग कितना टाइम लगेगा भैया? हाँ? यहाँ से वन आवर 1.5 1.5 1 आवर। ওকে, এখান থেকে দাদা বলছে ফিফি যেতে মোটামুটি 1 ঘন্টা মতো টাইম লাগবে। সুন্দর পাহাড়ি রাস্তা, সকালের ঠান্ডা হাওয়া আর নতুন কিছু দেখার উত্তেজনা সব মিলিয়ে দিনটা শুরু হয়েছিল দারুণভাবেই। কিন্তু তখনও আমরা জানতাম না আমাদের জন্য অন্য কিছু অপেক্ষা করছে। জুয়াই থেকে প্রায় 1 ঘন্টার পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ফিফি ফলসের পার্কিং এরিয়ায়। ফিফি ওয়াটারফলস যাব বলে আমরা এই পার্কিংয়ের জায়গায় এসেছিলাম। এই নদীটা ছোট বোটে করে পেরোনো যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বোট রাখাও রয়েছে, কিন্তু এই মুহূর্তে বোটিং বা সমস্ত ট্রান্সপোর্ট বন্ধ, কারণ ফিফি ফলসটাই এখন যাওয়ার রেস্ট্রিকশান রয়েছে। রেস্ট্রিকশান বলতে অ্যাকচুয়ালি দুটো গ্রামের মধ্যে কিছু সমস্যার কারণে পার্কিং নিয়ে, সেই কারণে ফলসটাই ওরা বন্ধ করে দিয়েছে। তো এটা এখানে মানে ট্রাইবাল ইস্যুর জন্য বিভিন্ন জায়গাতেই হচ্ছে। ওয়াইসিডাং ফলসটাও বন্ধ বেশ কিছুদিন ধরে। তো এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দিলে একটু সমস্যা হয়, বিকজ আমরা গোটা আইটিনারিটা সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি। ফিফিটা আমরা যেতে পারছি না আপাতত, কারণ ট্রেক রুটটাও ওরা বন্ধ করে দিয়েছে। তো সেই কারণে আর কোনো অপশান নেই। ওদের এই দিকটাতে অনেকগুলো রিভার স্টে, হোমস্টেও রয়েছে আর কি। সুন্দর সুন্দর স্টে অপশান রয়েছে। তো যদি মানে জাস্ট রিভার সাইড ক্যাম্পিং বা এরকম কিছু উদ্দেশ্য থাকে ফিফি যাওয়ার সময়, আমি জানি না, হয়তো কিছুদিনের মধ্যেই খুলে যাবে ফিফি ফলসটা, তো তোমরা সেরকম চাইলে এখানে অপশানস রয়েছে, এখানে থাকতে পারো। সুন্দর ক্যাম্পিংয়ের মতনও এনভায়রনমেন্ট রয়েছে। এই সুন্দর নদীটা ক্রস করে ওইদিকে ফিফি ফলস যাওয়া যেত, কিন্তু আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। বাট এই নদীটার ভিউটাই এত অসাম, ভীষণ ভালো লাগছে। একদম ব্লু ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। ওয়াও! এখানেই আপাতত একটু সময় কাটিয়ে আমরা চলে যাব ক্রাংসুরি ফলসের উদ্দেশ্যে। ফিফি ফলস যেতে না পারার আক্ষেপটা তখনও মন থেকে পুরোপুরি মুছে যায়নি। তবুও ঠিক করলাম মন খারাপ না করে আজকের দিনটা যতটা সম্ভব এনজয় করব। গাড়ির স্টিয়ারিং এবার ঘুরল ক্রাংসুরি ফলসের দিকে। জোয়াই শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের পাহাড়ি জঙ্গলে লুকিয়ে রয়েছে এই ক্রাংসুরি ফলস। অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্রাংসুরি ফলসের পার্কিং এরিয়ায়। এখানে গাড়ি পার্কিং এর চার্জ নিয়েছিল 50 টাকা। এইখানে অনেক দোকান পেয়ে যাবেন, ছোট ছোট খাবারের দোকান। চলুন দেখা যাক ক্রাংসুরি ফলস। তার উদ্দেশ্যেই আমরা হাঁটা শুরু করেছি। এইখান দিয়ে যেতে হবে, চলুন দেখাচ্ছি। এই যে ওয়ে টু ক্রাংসুরি ফলস এই যে লেখা আছে, আপনাকে এইখান থেকে নেমে যেতে হবে। পার্কিং থেকে ওয়াটারফলস পর্যন্ত পৌঁছাতে কয়েক মিনিট হাঁটতে হয়। এই পুরো রাস্তাটাই নেমে গেছে
জঙ্গলের ভিতর দিয়ে। এখানে বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্টটা একটু দেখে নিই কীরকম কী আছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একদম, আমরা এই নিচেই যাব। কেউ যদি আপনারা জিপ লাইন করতে চান তো এখান থেকে জিপ লাইন স্টার্ট, এখান থেকে একদম 600 রুপিস পার হেড। আর এই পাশ দিয়েই, এই ট্রেনটি পাশ দিয়েই বাঁদিক দিয়ে ফলসের রাস্তা নেমে চলেছে। নামার সময় চারপাশের সবুজ গাছপালা, পাখির ডাক আর পাহাড়ি পরিবেশ একটা অন্যরকম অনুভূতি দেয়। এই ক্রাংসুরি যে রাস্তার স্টেপগুলো খুবই ছোট ছোট স্টেপ, কোনো হাইট নেই এবং ফ্ল্যাট, কোনো অসুবিধা হবে না, আপনাদের আরামসে আসতে পারেন। তবে মাথায় রাখবেন, নামাটা যতটা সহজ, ফেরার সময় এই রাস্তায় সিঁড়ি বেয়ে উঠতে কিন্তু একটু কষ্ট হতে পারে। এই আছে ওয়েলকাম টু ক্রাংসুরি ফলস। আর এই যেখানে টিকিট কাউন্টার, এখানের এন্ট্রি ফি অ্যাডাল্টদের 50 টাকা এবং চাইল্ডদের 30 টাকা। এছাড়া বোটিং করতে চাইলে বা লাইফ জ্যাকেট নিলে প্রতিজনের 100 টাকা। এখানে ভিজিট করার টাইম হলো গরমকালে সকাল 8টা থেকে সন্ধে 6টা এবং শীতকালে সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই ক্রাংসুরি ফলসের বিভিন্ন দিক থেকে আলাদা আলাদা ভিউ পাওয়া যায়। আমরা প্রথমেই এগিয়ে চললাম এই রেলিং বরাবর টপ ভিউ দেখার জন্য। এখানে পিছন দিকে যে বোট রাখা রয়েছে ওখান থেকেই শুরু হয় বোটিং। সিঁড়ি দিয়ে নেমে সাইড দিয়েই হচ্ছে ফলসের ফার্স্ট ভিউ দেখা যাচ্ছে। এখানে ফার্স্ট স্টেপটা দেখালাম যে নেমে থেকে এসে নেমে গেছে, কেন ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ওয়াটার। মেঘালয়ের বোধহয় এটাই বৈশিষ্ট্য যে সব জল মানে অস্বাভাবিক ব্লু। ফাইনালি এসে পড়েছি ক্রাংসুরি ফলসের সামনে। এটার উপরে স্টেপটা উপর থেকে দেখেছি, এখন চলে এসে নিচের স্টেপটা দেখতে আরেকটু নিচে যাওয়া যায়, একটু পরে যাবো আমরা। বাট এখান থেকে পুরো ফলসের ভিউটা সুন্দর পাওয়া যাচ্ছে। এমন সুন্দর জলের রং তৈরি হয়েছে স্বচ্ছ পাহাড়ি ঝর্ণা, সূর্যের আলো এবং পাথুরে তলদেশের প্রতিফলনের কারণে। দিনের সময় ও আবহাওয়ার উপর নির্ভর করে তাই এই জলের রং কখনো ফিরোজা, কখনো সবুজাভ নীল, আবার কখনো বা গাঢ় নীল হয়ে থাকে। খুব সুন্দর লাগছে মেঘালয়ের প্রত্যেকটা ওয়াটারফল ইউনিক, তো এটাও তার ব্যতিক্রম। এবার আমরা নেমে চলেছি একদম সব থেকে নিচের যে পয়েন্টটা, সেখানে এটা পুরোটাই একদম রক এরিয়া, যেরকম সমস্ত ফলসের নিচে দেখা যায়। এখান থেকে বাঁদিকে ফলস, অনেকে এখানে সুইমিং করছে, তবে এখানে কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া সুইমিং অ্যালাউড নয়। তো যারা সুইমিং করতে চাও তারা অবশ্যই এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নিও। এই হচ্ছে নিচ থেকে ভিউ পুরো ফলসের। ফলস থেকে আমরা উপরে উঠে আসলাম। যদি তোমরা এই ফলসের যে ভিতর দিকটা সেখানটায় যেতে চাও তাহলে একটা রাস্তা আছে, আমি দেখাচ্ছি সেটা। নিচ থেকে উঠে আসার পর এইদিকে একটা রেলিং করা আছে, এই রেলিংটা দিয়ে এগিয়ে যেতে হবে।
এই জায়গাটা একটু স্লিপারি আছে, যেহেতু উপর থেকে ফলসটা নামছে, তো এই জায়গাতে জল জল পড়ছে আর কি। একটু সাবধানে আসতে হবে, এখানটা আসতে চাইবে। এখান থেকে এই হচ্ছে এরিয়াটা। এসে গেছি ক্রাংসুরি ফলসের একদম অপোজিট দিকটায়। তো ওইদিকে আমাকে এরকম উপর থেকেও জল পড়ছে, আর এই পিছনে ফলসের সাউন্ড দেখা যাচ্ছে। এটাও ডেফিনেটলি একটা আলাদা রকমের ফিলিংস যেদিকে আসতে চাও তো এটা। তবে এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, বিকজ এখানে কিন্তু খুব স্লিপারি। ক্রাংসুরিতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা উঠে এলাম উপরে। এখান থেকে দেখা যাচ্ছে নিচে বোটিংয়ের দৃশ্য। আমাদের পরবর্তী গন্তব্য দাওকি। দাওকি যাওয়ার পথে লাঞ্চ করার জন্য আমরা এসে পৌঁছালাম কিবো রেস্টুরেন্টে। সুন্দর ছিমছাম এই রেস্টুরেন্টটি পড়বে জোয়াই থেকে দাওকি যাওয়ার পথে আমলারেমে। কি খাবার অপশনস আছে সেটা দেখাবো। ওই দিকটা থেকে আমরা আসছি, ওটা হচ্ছে ক্রাংসুরি ফলসের দিকে, আর এদিকে ডাউকির দিকে যাওয়ার পথে। দিস ইজ দ্য রেস্টুরেন্ট। খুব সুন্দর সাজানো গোছানো, ছোট্ট কোজি। মেনুতে চাইনিজ আছে, এদিকে পিৎজা টিজাও আছে, মানে ব্রেকফাস্ট বা কাইন্ড অফ স্টার্টারের জন্য। ইন্ডিয়ানও আছে। আমরা এখন কি খাবো দেখা যাক। ঠিক আছে, আমাদের গরম গরম চিকেন ফ্রাইড রাইস। বলেছিল ওরা যে একটাতে একজনেরই হবে, তো আমরা সেই জন্য দুটো অর্ডার করেছি, কিন্তু কোয়ান্টিটি দেখে তো মনে হচ্ছে যে মেবি আমাদের এই একটাতেই হয়ে যাবে। আর ওদিকে এসে গেছে আমাদের চিলি চিকেন। অনেকদিন পর চাইনিজ খাচ্ছি, মানে মেঘালয়ে এসে দুদিন আমরা শুধু অলমোস্ট এখানকার লোকাল যে ফুডগুলো সেগুলোই খেয়েছি। চাইনিজ এখানে খাইনি বা কোনো রেস্টুরেন্টেও খাইনি, ঘরের খাবার খেয়েছি বলতে গেলে। এইবারে চিলি চিকেনের ফ্রাইড রাইস টেস্ট করে বল কেমন। ঠিকঠাক টেস্ট, বেশি স্পাইসি নাকি? কলকাতার মতোই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। স্পাইসি না, স্পাইসি। আমরা এখন যাচ্ছি দাউকির উদ্দেশ্যে। ভাই একটা দারুণ জায়গায় আমাদের লাঞ্চ করিয়েছে, Kibo restaurant. কিবো রেস্টুরেন্ট। Amlarem. Way to Dauki. ডাউকি যেতে যেতে এই আরেকটা ফলস আমরা দেখতে পেয়েছি, অনেকগুলো লেয়ারের ছোট্ট ফলস, কিন্তু খুব সুন্দর। দেখো রাস্তার ধারেই আমরা এই ফলসটা দেখতে পেয়েছি। ফলসটার কোনো নাম নেই, তো আমাদের ড্রাইভার দাদা বলছেন যে আপনারা নাম লিখে দিন। তো তোমরা কিছু একটা নাম সাজেস্ট করো যেটা আমরা এখানে দিতে পারি ফলসটার। খুব সুন্দর ফলসটা। রাস্তার ধারে আমরা এইমাত্র যেটা দেখতে পেলাম সেটা আদতে একটা ঝোড়া বা স্ট্রিম, কিন্তু আমরা শহুরে মানুষজন পাহাড়ের এই সৌন্দর্য দেখে এতই উত্তেজিত হয়ে পড়ি যে এটাকেও ফলস বলে ভুল হয়। বেশ কিছুটা পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম দাওকি। এখানে এফএমএ শুধু বাংলাদেশের বর্ডারই, বাংলাদেশের গানই ধরছে। এইটা বোটিং পয়েন্ট, এইদিকে যেতে হবে বোটিং পয়েন্ট। চলেছি আমরা দাউকিতে বোটিং করব বলে। এত হাই জায়গাটা, সবাই অলমোস্ট
প্রচুর ফটোজ ভিডিওস ইনস্টাগ্রাম রিলস করে, তবে সেটা উইন্টারে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারটা পাওয়া যায়। এখন মনে হয় না অতটা পরিষ্কার জল থাকবে, তাও গিয়ে দেখা যাক। এসেছি যখন বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা তো নিতেই হবে। তো আস্তে আস্তে এগিয়ে চলেছি বোটিং পয়েন্টের দিকে। প্রচুর পরিমাণ সুপারি গাছ এখানে। এই হচ্ছে এখানে বোটিংয়ের চার্জেস, পার বোট 800 টাকা। 3 জন একটা বোটে ওরা নেবে, আর রাইডের টাইম হচ্ছে 45 মিনিটস। দাওকি শুধুমাত্র পর্যটনের জন্যই বিখ্যাত নয়, ভারত ও বাংলাদেশের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই আমরা এখন দাওকিতে বোটিং করছি অলরেডি, কিন্তু এখানে জল তোমরা দেখতে পাচ্ছ নর্মাল যেরকম জল হয় সেরকমই। বোটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো বোটিংয়ের এক্সপিরিয়েন্স, কিন্তু যে ভিডিওতে আমরা দেখি ফিল্টার জল, সেটা শুধুমাত্র শীতকালে এলেই পাবেন, এখন এলে পাবেন না, এখন বর্ষাকালে দুঃখ লাগে। আর এখানে আমাদের ইন্ডিয়ান যে উমগোট রিভারের যে আমরা রাইড করছি বোট রাইড, তার তুলনায় বাংলাদেশ সাইডে মানে প্রচুর ক্রাউড, খুব ভিড়, হই হট্টগোল, অলমোস্ট মেলা বসেছে। তো সেই তুলনায় আমরা শান্ত নিরিবিলিতেই বোটিংটা করছি। এই আমাদের বোট রাইড করাচ্ছে ভাইয়া। আপনার নাম কে? মালদিনী। ওকে। এখানে লাইফ জ্যাকেট চাইলে তোমরা নিতে পারো, খুব একটা ডেপথ নেই বলে আমরা নিয়ে আসিনি। এখানে সব জায়গায় আমরা সুইমিং করছি অলমোস্ট লাইফ জ্যাকেট পরে পরে। দাওকির প্রাণ হলো এই উমগোট রিভার। খাসি ভাষায় শব্দের অর্থ জল। পাহাড়ি ঝর্ণা আর বৃষ্টির জল দুইয়ে মিলে তৈরি হয়েছে এই নদী। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদী সীমান্তবর্তী মানুষের জীবন, পরিবহন, মাছ ধরা ও ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নদীর চড়ায় এই জায়গায় বেশ কিছু দোকান রয়েছে এবং এখানে বেশ কিছুটা সময় কাটানোর জন্য একটা হল্ট দেওয়া হলো। বোট থেকে নেবে আমরা এখানটা একটু হেঁটে হেঁটে এসেছি, ভেবেছিলাম বেশি কিছু দেখার থাকবে, সেরকম কিছু নেই। সবুজের কোলে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার আমরা চললাম ফিরতি পথে। আমরা যেহেতু বর্ষার ঠিক পরপরই অক্টোবর মাসে এখানে এসেছিলাম, তাই নদীর জল ছিল সবুজাভ। সোশ্যাল মিডিয়ায় আমরা যে স্বচ্ছ জলের ছবি দেখি, তা পেতে গেলে আসতে হবে শীতকালে, অর্থাৎ নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এর আগে বহু নদীতে বোটিং করলেও উমগোট রিভারে নৌকা বিহার এক অনন্য অভিজ্ঞতা। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে, দুপাশে পাহাড়, চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু বৈঠার শব্দ আর পাখির ডাক। এই যে সামনে আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে খাসি হিলস, আর এই ঠিক নদীর উল্টো দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে জয়ন্তিয়া হিলস। নৌকায় বসেই চোখে পড়ছিল নদীর ওপারে বাংলাদেশ। ভাবতে অবাক লাগে, একটা নদী আর দুটো দেশ। প্রকৃতির কাছে কোনো সীমারেখা নেই, সীমানা তো টানে মানুষ, কিন্তু নদী আজও দুই দেশের বুক ছুঁয়ে একইভাবে বয়ে চলেছে। আমরা এবার পাড়ি দিলাম আজকের শেষ গন্তব্য মাওলিনংয়ের দিকে। যাওয়ার পথে রাস্তার উপরেই পড়ল উমটেম ওয়াটারফলস। এইবার আমরা পৌঁছে গেছি আরো দারুণ একটা ফলস, এটা একদম রাস্তার ধারেই পড়বে, বোর হিল ফলস। দেখাচ্ছি তোমাদের ফলসটা।
ফলসটা খুব সুন্দর একটা ফলস, মানে একদম ওই উঁচু থেকে নেমে এসেছে, নিচ দিয়ে বয়ে পুরো ওইদিকে চলে গেছে। অন্য ফলসগুলো যেরকম আমরা দেখছিলাম যে নিচে ন্যাচারাল সুইমিং পুল আছে, একটা স্টিল ওয়াটার তৈরি করছে, এখানে কিন্তু সেটা নয়। আর ফলসটা খুব লম্বা, অ্যাকচুয়ালি খুব লং, আর রাস্তার মধ্যেই করছে, এর জন্য কোনো ট্রেক করতে হবে না তোমাদের। তো অনায়াসে দেখে নিতে পারো দাউকি থেকে মাউলিনং যাওয়ার রাস্তায় এই বোটিং। আজকের সকালটা শুরু হয়েছিল এক রাশ হতাশা নিয়ে। ফিফি ফলস দেখা হলো না, কিন্তু তার বদলে দেখা হয়ে গেল এই উমক্রেম ও বোরহিল ফলস, যেগুলো আমাদের পরিকল্পনায় ছিল না। হয়তো প্রতিটা ভ্রমণেরই নিজের একটা গল্প থাকে, আমরা শুধুমাত্র সেই গল্পের ছোট্ট একটা অংশ হয়ে যাই। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে, আমরা এগিয়ে চলেছি মাওলিনংয়ের পথে। আগামী পর্বে তোমাদের ঘুরে দেখাবো সেই গ্রাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে।